আসসালামু আলাইকুম। আজকের সারাদিনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ এবং নতুন রাজনৈতিক দল গঠন এবং বাংলাদেশের রাজনীতিতে যে শিষ্টাচার বা কোথায় যাচ্ছে বাংলাদেশের রাজনীতি, এরকম একটা মেসেজ কিন্তু আজকে সারাদিনের রাজনৈতিক প্রেক্ষাপটে ছড়িয়ে পড়েছে। তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলার জন্য আমার সাথে আছেন আমাদের সিনিয়র সাংবাদিক মুস্তাকিম নিবিড়। তিনি সারাদিনের অন্যান্য ঘটনার সাথে এই ঘটনাটিও পর্যবেক্ষণ করেছেন এবং এই ঘটনাটি নিয়ে আজকে আমাদের সাথে কিছু কথা বলবেন। এবং বিশেষ করে আমি যেটি জানতে চাইবো যে নিবিড় ভাই, এই যে উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি ডাক টেলিযোগাযোগে ছিলেন এবং খুব প্রভাবশালী একটা মন্ত্রণালয়, যেটাতে এর আগে জুনায়েদ আহমেদ পলক ছিলেন এবং একটা বিশাল স্কোপ ছিল যে যেখানে বসে দুর্নীতির আখড়া যাকে বলে বা যেখানে বসে অঢেল টাকা কামানো যায়, যেখানে একদিন থাকলে অনেক কিছু করা যায়, এইরকম একটা জায়গা থেকে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি ছাত্র প্রতিনিধি ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানে তার একটি বিশাল ভূমিকা ছিল 5ই আগস্টের। সেই ভূমিকার ফলশ্রুতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন গঠন করলো, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে তার এবং আসিফের জায়গা হলো। তো এর পরবর্তী সময় আমরা যেটা দেখলাম যে তাকে মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দেওয়া হলো এবং একটা নির্দিষ্ট সময় নতুন দল গঠনের প্রসঙ্গ দেখে ডক্টর ইউনূসের কাছে আজকে পদত্যাগপত্র জমা দিলেন। এই বিষয়টা সার্বিকভাবে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ মুস্তাফিজ ভাই। বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল উপদেষ্টা নাহিদ পদত্যাগ করবেন এবং তার পদত্যাগের বিষয়টি শেষ পর্যন্ত করবেন কিনা এটা নিয়ে সন্দিহান ছিল, কিন্তু তিনি আসলে করে দেখালেন। এবং আপনি যেটা বললেন যে ক্ষমতার মায়া মোহ কিংবা অন্য যে বিষয়গুলো আছে সেগুলো ত্যাগ করে তিনি নতুন দল প্রতিষ্ঠা করার জন্য তিনি উপদেষ্টার পদ মানে মন্ত্রণালয়ে একটা মন্ত্রী মর্যাদা তিনি নিজেই স্কিপ করে গেলেন। তো এই বিষয়টা যদি ধরেন যে উনি এটা উনারা কিন্তু ত্যাগ স্বীকার করেছেন এই জুলাই বিপ্লবের সময়। এই জুলাই বিপ্লবের সময় ত্যাগ স্বীকার করেছেন, উনি নিজে আয়না করেছিলেন, নিজে উনি বিগত পালিয়ে যাওয়া যে সরকার আছে সেই সরকারের সময় অনেক হ্যাসালের শিকার হয়েছেন, ফিজিক্যাল অ্যাসাল্ট হয়েছেন। আপনারা বিভিন্ন গণমাধ্যমে ছবি পত্রপত্রিকায় এসেছে যে ওনার উপরে শারীরিকভাবে পাশবিক নির্যাতন হয়েছে। তো সেই বিষয়টাই যদি আমরা বলি যে এই যে নির্যাতন গুলো হয়েছে, আমরা দেখেছি ওনার বডি, ওনার পা গুলো একদম লালচে করে ফেলেছে প্রহার করতে করতে, মারতে মারতে, এরকম অবস্থা। তখন উনি ত্যাগ করেছেন। তারপর আবার সে ফিরে এসে এইসব জায়গা থেকে ফিরে এসে কিন্তু ওদের এভাবে ব্রেন ওয়াশ করে দেওয়া হয় যারা গুম ফেরত যারা আছে। কিন্তু আমরাও তো শর্ট টাইমের জন্য গুম হয়েছিলাম, হয়তো আমরা হয়তো কারাবরণ করেছিলাম, কিন্তু আমাদের এইভাবে এতটা কারাগারে নিয়ে এতটা প্রেশার দিত, এতটা অব্যবস্থাপনা দেখতাম, জামিনের ক্ষেত্রে এতটা অব্যবস্থাপনা দেখতাম। বিশেষ করে আমার লাইফে আমি দেখেছি যে স্টিল নাও আমি একসময় ছাত্র রাজনীতির সাথে থাকার কারণে স্টিল নাও সেই স্বৈরাচার সরকারের মামলা এখনো একটা হাজিরা দিতে হয়, একটা কতগুলো মামলা উঠে গেছে, এখনো একটা হাজিরা দিতে হয়। তো আমরা তো কি বলবো আসলে, তো এই বিষয়গুলো আমরা বুঝি। কিন্তু নাহিদ সাহেব উনি এখন তো আমাদের নাহিদ হয়ে গেল। এই যে চমৎকার একটা কথা বলেছেন যে একজন রাজনীতির একবার উচ্চ শিখরে, যেখানে মন্ত্রী পদ মর্যাদা, তো সেই জায়গা থেকে আমাদেরই ভাই ব্রাদার, আমাদেরই বন্ধু, আমাদেরই কলিগ, অনুজ, তো আমরা একসাথে আন্দোলন করেছি, মাঠে ছিলাম, এক একজন এক এক দায়িত্বে ছিল, রাত্রে আমরাও ছিলাম, তারাও ছিল, আমরা গণমাধ্যমে ছিলাম। আপনি যে কথাটা পয়েন্ট আউট করলেন যে দেখেন এই কথাটা কিন্তু কেউই বলে না যে আন্দোলনে সম্পৃক্ততা কাদের কাদের। আন্দোলনে যারা ফ্রন্ট লাইনে ছিলেন সেই ছাত্রদের পরে বিভিন্ন দল, বিভিন্ন মানুষ যখন তাদের পাশে এসে দাঁড়ায়, সবার আগে কিন্তু এই আমরা গণমাধ্যম কর্মীরা তাদের পাশে। এক্স্যাক্টলি। আমি আজকে হঠাৎ করে আমার বহুদিন আগের একটা লাইভ দেখছিলাম,
এই বিশেষ করে যখন 28 অক্টোবরের আশপাশের একটা লাইভ দেখছিলাম, একটা আমার নিজেরই করা। তো সেখানে আমি যেটা দেখলাম যে বিএনপি অফিসের সামনে রাত তখন 12টা, ওই যে ব্যানার ফেস্টুন গুলা ছিল তখনকার প্রশাসনের মাধ্যমে ওই ব্যানার ফেস্টুন গুলা খুলে নিচ্ছে। পরের দিন প্রোগ্রাম, আগের দিন ব্যানার ফেস্টুন লাগাচ্ছে, খুলে ফেলতেছে। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে বিএনপি অফিসে কেউ নাই, শুধু নেতাকর্মী কেউ ছিল না, সিটি কর্পোরেশনের কিছু লোক ছিল, পুলিশ দিয়ে পুরোটা ঘেরা, মিডিয়া তেমন একটা ছিল না। হুটহাট করে আমরা কিন্তু তখন দেখেছি আসলে পরিস্থিতি, যে এখনকার পরিস্থিতি আর তখনকার পরিস্থিতি, এটা তো গেলে একটা বিএনপির পার্ট। তো আন্দোলনের যে বিষয়টা, ওটাও একেবারে সেম টু সেম। কেউ না থাকুক না থাকুক, মিডিয়া কিন্তু ওখানে সবসময় গণমাধ্যম হাজির থাকে। যে একটা ঘটনা ঘটবে, সেটা তাদের আগে গণমাধ্যম পৌঁছায় যায়। আমরা যদি না দেখাই মানুষ দেখবে কিভাবে? মানে বিষয়টা আমরা ছোটবেলায় একটা কবিতায় পড়েছিলাম, কবিতার একটা লাইন, আমরা যদি না জাগি বা কেমনে সকাল। এক্স্যাক্টলি। তো এই যেটাই বলতে চাচ্ছিলাম, যখন একটা গুলি খাচ্ছে একটা ছাত্র, যখন পুলিশটা তার মুখ চেপে ধরছে, যখন তারা চিৎকার করে বলছে আমার ভাইয়ের রক্তের উপর পা দিয়ে কোনো আলাপ আলোচনা হবে না, যখন পুলিশ বাহিনী গুলি করছে, আমার আরেক ভাই সাংবাদিক মেহেদী মারা গেছে। তো আমরা তো এই জিনিসগুলো যদিও ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, যদিও বিভিন্ন ভাবে ডিশের যে কানেকশন আছে সব বন্ধ করে দিয়েছে। তো সেই সব জায়গা থেকে এসে, মানে সেসব জায়গা থেকে আমরা কিন্তু আমাদের কাজ চালিয়ে গেছি। তো আমরা আন্দোলনের পার্ট, এটা বুঝতে হবে। এখন সাধারণ মানুষের সম্পৃক্ততা কিভাবে হয়েছে? নাহিদরা বলেছেন, উপদেষ্টা আসিফ বলতে হবে, যেহেতু তিনি এখন পদত্যাগ করেন, উপদেষ্টা আসিফ রা বলেছেন, এবং সার্জিস হাসনাত ওরা যখন বলেছে যে দেশের মানুষ আমাদের পাশে আসুন, তো দেশের মানুষ ওদের দেখলো কিভাবে? আমরা যদি কাভারেজ না দিতাম তাহলে ওদের দেখলো কিভাবে? আমাদের ভাই মারা গিয়েছে, সাংবাদিক ভাইরা মারা গিয়েছে। আমার মনে আছে যে 3 তারিখে তখন অলমোস্ট কারফিউ চলছে। তখন আমাদের খুবই সিনিয়র একজন বড় ভাই, এবং তিনি অপরাধ এবং অনুসন্ধান বিভাগের যে সাংবাদিক আছে, বাংলাদেশে যত সাংবাদিক আছে সব সাংবাদিকের দিকপাল তিনি, যে উনি আমাদের নিয়ে ওনার নেতৃত্বে আমরা 3 তারিখে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করি সাংবাদিক ও ছাত্র হত্যার বিরুদ্ধে। হ্যাঁ, ওনার নামটা মেনশন অবশ্যই করছি আমি। সাংবাদিক ও ছাত্র হত্যার বিরুদ্ধে, যেখানে কারফিউ ভেঙে আমরা করি, সেই সাইদুর রহমান রিমন ভাই হচ্ছে সেই ব্যক্তি, আমাদের প্রবাদ প্রতিম সাংবাদিক সাইদুর রহমান রিমন, যিনি অনুসন্ধানী সাংবাদিকতার যাকে জনক বলা হয়, হ্যাঁ, তার কথাই বলছেন। জি, সেই সাইদুর রহমান রিমন ভাইয়ের নেতৃত্বে সাধারণ সাংবাদিক সমাজ ব্যানারে আমরা অনেকগুলো গণমাধ্যম কর্মী একসাথে হয়েছি, ব্যর্থহীন কণ্ঠে পুলিশের চোখে চোখ রেখে, প্রশাসনের চোখে চোখ রেখে, রাষ্ট্রযন্ত্রের চোখে চোখ রেখে, তখন সাংবাদিকরা সবাই রাস্তায় মানববন্ধন করা মানে আপনি কি বুঝলেন? যে কোন সাংবাদিক সংগঠন, এই ডিইউজে বলেন, তারপর বিএফইউজে বলেন, যারা নাকি ডানপন্থী ছিলেন, যারা নাকি জুলাইয়ের গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, ছাত্রদের পক্ষে ছিলেন, কই তারা তো নামে নেই। তারা কি নেমেছিল? তারা কোন স্টেটমেন্ট হয়তো দিয়েছে, কিংবা ওইভাবেও দেয়নি কিন্তু স্টেটমেন্ট। তখন কিন্তু আমরা নেমেছি সাধারণ সাংবাদিক সমাজের ব্যানারে, সাইদুর রহমান রিমনের নেতৃত্বে আমরা আমরা মাঠে ছিলাম, এবং আমরা তখন প্রতিবাদ করেছি, এবং আমরা আমাদের মতো কাভারেজ দেওয়ার চেষ্টা করেছি, আমরা আমাদের যার যার প্ল্যাটফর্ম থেকে কাভারেজ দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আসলে ঘুরে ফিরে প্রেক্ষাপটটা টানার এই কারণ যে নাহিদরা তো সেই সময় থেকে গড়ে ওঠা,
মানে আমরা যেখান থেকে তখনই শেষ করছি বা আমরা যেখান থেকে একটা টার্নিং পয়েন্টে ছিলাম তখনই তাদের উত্থানটা, এটাই তো নাকি? না 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 না, মানে আমি বলতে চাচ্ছি যে নাহিদরা তো প্রলোভনে পা দেননি। পা দেয়নি। না, দেয় না। নাহিদরা অত্যাচারিত হয়েও তারা প্রলোভনে পা দেন নাই। তারা পরবর্তীতে ফিরে এসে আন্দোলনে কিন্তু আবারও জাগ্রত করে সবাই হয়তো যখন ওদের দিয়ে চিঠিতে লেখালো, আপনাদের মনে আছে কিনা একটু ডিবি দেখেন, হারুন, দেশবাসীর হ্যাঁ। মনে আছে কিনা, ডিবি হারুন যখন ওদের চিঠি পড়িয়ে পড়িয়ে মারধর করে অমানবিক নির্যাতন করে ওদের দিয়ে স্টেটমেন্ট দেওয়া হলো, একটা মিথ্যা স্টেটমেন্ট দেওয়া হলো। তো এই স্টেটমেন্ট দিয়ে বের করলো, বের হয়ে কিন্তু ওরা আবারও গর্জে উঠলো যে আসলে আমাদের বিভিন্নভাবে স্লিপিং ইনজেকশন দিয়ে, চেতনানাশক ইনজেকশন দিয়ে টর্চার করে ওরা এই কাজগুলো করেছে, কিন্তু বের হয়ে কিন্তু ওরা আবারও ঘুরে ফিরে আবার স্টেটমেন্ট চেঞ্জ করে ওদের স্টেটমেন্টে চলে আসলো। এবং ওরা এই আন্দোলনের, এই যে আন্দোলন, এই যে সংগ্রাম, এই যে 16 বছরের দমন পীড়ন নিপীড়নের বিরুদ্ধে ওরা কিন্তু গর্জে উঠলো। এখন অনেকেই গর্জে উঠেছিল ভাই, তখন এমন একটা অবস্থা হয়েছিল যে দেশের পাগল আর বোবা ছাড়া আর সবাই আওয়ামী লীগ। সবাই আওয়ামী লীগ করেছিল। সবাই কোনো না কোনো আওয়ামী লীগের না হলেও আওয়ামী লীগের ট্যাগ আওয়ামী লীগ ওয়ালারাই জোর করে বসিয়ে দিয়েছে। আর না বসিয়ে দিলে তো আপনার ছেলে নিয়ে যাবে, আপনাকে মামলা দিবে, হয়রানি করবে, এত কিছু করবে। যেমন দেখেন ভাই, সাগররুনির বিষয়টা, মেঘ এখন বড় হয়ে গেছে। মেঘ কত বড় হয়ে গেছে যে এখন আপনার স্টেজে যে লেকচার টেবিল ওইটার উপরে বসে সে বাবা মার কথা বলতে পারে। সেই ছোট্ট মেঘটা বড় হয়ে গেছে। তো এটুকু বুঝতে হবে যে আমাদের সাংবাদিকদের উপরে কতটুকু প্রেশার ছিল, সেই নাহিদরা তো ওভারকাম করতে পেরেছে। আমরা ওভারকাম অনেকটা করেছি, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে আমরা তো একটা জায়গায় আবদ্ধ, একটা জায়গায় আমরা আমাদের অর্গানাইজেশনের সাথে আবদ্ধ, আমাদের রুটিনের বিষয় থাকে। সাংবাদিকরা যে বিষয়টা করেছে সেটি একজন সাংবাদিক হিসেবে তার অতটুকুই করা উচিত, এবং কি ওই পর্যন্ত তার সীমানা। সাংবাদিকরা সবসময় মজলুমের পক্ষে থাকে, সেটা হয়তো কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে। আমার এখনো মনে আছে যে আমরা যখন বিএনপির আন্দোলনগুলো কাভারেজ দিতাম বা জামাতের আন্দোলনগুলো কাভারেজ দিতাম, যখন অ্যারেস্টেড যে বিষয়গুলো থাকতো আমরা অনেককে পিছনে দরজা দিয়ে বের করে দিতাম। এটা আমরা করেছি। আমরা কিন্তু কখনো বলিনি এই বিষয়গুলো যে আমরা এই কাজটা করেছি, ওই কাজটা করেছি, কারণ এগুলো বলার, দেখেন আপনার সেটাই বলছি, আপনার বাচ্চা যখন জন্ম নেয় তখন ওই বাচ্চাটা বড় হয়ে যত বড় কিছুই হোক সেটা কিন্তু আপনার চোখে বাচ্চাই। এখন আপনার বাচ্চা যদি আপনার সাথে যদি এটা ওটা বলে, এটা কিন্তু আপনার কাছে হাস্যকর মনে হবে যে সে ছোট বাচ্চা বলতেছে। তো সাংবাদিকরাও এরকম, যে সাংবাদিকদের বিষয়গুলো তারা সব দেখতেছে, এদেরও প্ল্যানিং দেখতেছে, এদেরও প্ল্যানিং দেখতেছে, সবকিছুই তারা জানে। তো তাদের সাথে আসলে তাদের ক্রেডিট নেওয়া বা তাদের ক্রেডিট ভাগাভাগি করার যে বিষয়টা, এটা থাকা না থাকা কিন্তু সেম। আর আরেকটা বিষয় আমি যেটা বলবো বা আপনার সাথে কথা হচ্ছিল, সেটা হচ্ছে নাহিদের পদত্যাগ এবং নতুন রাজনৈতিক দল এবং রাজনৈতিক শিষ্টাচার। এই যে নাহিদ ইসলাম কিন্তু ইচ্ছে করলে থাকতে পারতেন, ইচ্ছে করলে তিনি আরো 4 মাস, আরো 1 মাস, আরো 2 মাস সামনে অনেকগুলো প্রজেক্ট নিতে পারতেন, অনেকগুলো প্রজেক্ট পাস করাতে পারতেন। অনেকগুলো বিষয় কিন্তু আছে, কিন্তু একদিনে কিন্তু 1000 কোটি টাকার প্রজেক্ট পাস করানো যায়। আরো একদিন বাড়লে আরো একটা লোক লাগলো, আরো একদিন বাড়াই, আরো একটা শুক্রবার, পরের শুক্রবার রমজান। দেখেন নাহিদরা তখনও জানতো না যে স্বৈরাচার পতন করতে পারবে, কিন্তু নাহিদদের মনে সেই বিশ্বাসটুকু ছিল, সেই দৃঢ়তাটুকু ছিল, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সেই বিশ্বাস দৃঢ়তা ওর ছিল, সেই বিশ্বাস দৃঢ়তা ওর মাঝে এখনো বলবৎ আছে। সেটাই দেখছি আসলে, যে না হলে ও এত লোভনীয় জায়গা ছেড়ে সে একটি দল গঠনের জন্য সে চলে আসলো। আমাদের দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, যেটির ভারপ্রাপ্ত মহাসচিব, এখন উনাকেই বলা যেতে পারে যে ফিজিক্যালি বিএনপির সর্বোচ্চ অভিভাবক, ফিজিক্যালি যেহেতু আমাদের সেই দলের প্রমিনেন্ট রাজনীতিবিদ এবং অনেক মানুষের, দেশের আপামর জনগণের অনেক ক্রেজ তারেক রহমান সাহেবের প্রতি, যেহেতু উনি দেশে ফিজিক্যালি নেই, তারপর মানুষের হৃদয়ে আছে। তবুও মির্জা ফখরুল সাহেব আনডাউটেডলি কিন্তু একদম হোয়াইট অ্যান্ড ক্লিন ইমেজের মানুষ বলে
আওয়ামী লীগের মানুষও স্বীকার সবাই করেছে, বিশ্বাস করে। সর্বজন স্বীকৃত উনি। কিন্তু বিষয়টা হচ্ছে যে উনিও কিন্তু বলেছেন যে দল করবেন তাহলে আগে সিট ছাড়েন, সিট ছাড়েন আগে, সিট ছাড়েন, উপদেষ্টার পদ ছাড়েন, তারপর দল করেন। ছাড়লো তো দল। দেখিয়ে দিলেন। দেখিয়ে দিলেন, নাহিদ দেখিয়ে দিলেন। তো নাহিদ যদি এখন নতুন কোন দল করে সেখানে জনগণ কতটুকু সমর্থন করবে এটা জনগণই জানে। কিন্তু একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যা দেখেছি কিংবা ছোট অল্প স্বল্প অভিজ্ঞতায় আমরা যেটুকু বলতে পারি যে নাহিদের এই ত্যাগটা অবশ্যই একটা পজিটিভ ভাইব তৈরি করেছে জনগণের মাধ্যমে, যে সে এর আগেও মোহ ত্যাগ করেছে, এই বর্তমানেও সে তথ্য এবং সম্প্রচার এবং ডাক্তারি যোগাযোগ এই দুইটা মিনিস্ট্রি মন্ত্রিত্ব মানে উপদেষ্টার পদ তিনি ছেড়ে দিলেন। এবং ছেড়ে দেওয়ার পরে ওনার ফেসটার দিকে যদি একটু দেখেন, যখন শালটা পেঁচায় মনে হয় যে ওর ভিতর একটা স্পার্কেল আছে। দেখেন, রাজনীতিবিদ হতে হলে যে বুড়ো হতে হবে এমন কোনো কথা নাই। তাহলে 26 বছর বয়স, 26-27 এরকম কিছু একটা পাশাপাশি আমি দেখলাম আজকে। হ্যাঁ, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? 40 বছর বয়স। হ্যাঁ, কোরআন নাযিল হয়েছিল। নবুয়ত কবে পেয়েছিলেন এবং কোরআন নাযিল কখন হয়েছিল? এক্স্যাক্টলি হিসাবটা 23 বছর বয়সে কি হয়েছিল? হিসাবটা মাথায় আসতেছে না। 23 বছর বয়সে হয়তো নবুয়ত পেয়েছেন, 40 বছর বয়স থেকে হয়তো এরকমই কিছু একটা। হ্যাঁ। তো দেখেন, এইজটা কিন্তু ম্যাটার না। এইজ হচ্ছে একটা ডিজিট। এবং আরেকটা বিষয় কি, নাহিদ এবং উপদেষ্টা আসিফের যে মন্ত্রণালয়গুলো, এই মন্ত্রণালয়গুলোতে আমরা যেটা দেখলাম যে কোনো অস্বস্তি নেই বা কোনো ধরনের একটা ভিতরকার যে বিষয়গুলো থাকে, এক ধরনের অস্বস্তি থাকে যে কি হচ্ছে না হচ্ছে, এক ধরনের সমালোচনা। পত্রিকাগুলো কিন্তু সবসময় কিন্তু তাদের পেছনে লেগে আছে, কিছু একটা করলেই তাদের নিয়ে লেখালেখি হয়। তো ওই জায়গা থেকে কোনো ধরনের একেবারে ফ্রেশ ইমেজ, শুধুমাত্র তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছিল, লবিং এর কিছু অভিযোগ উঠেছিল যে তারা বিভিন্ন ফাইল টাকার বিনিময়ে, কিন্তু এটা কিন্তু প্রমাণ হয় নাই। এবং এক্ষেত্রে আমি যেটা দেখলাম যে নাহিদ ইসলাম তিনি ফেসবুকে যথেষ্ট সরব এবং ফেসবুকে যথেষ্টভাবে এগুলো মোকাবেলা করে ওপেনলি চ্যালেঞ্জ দিয়ে আপনাদের কাছে যদি কোনো প্রুফ থাকে এটা প্রকাশ করুন। এখন ডিজিটাল মাধ্যমে আসলে প্রকাশটা যে কেউ করতে পারে, যদি প্রুফ থাকতো যে কেউ করতে। তারপর একটা বিশাল জায়গায় ছিলেন তিনি, অন্যায় না করে নাহিদ ভালো করেছেন। যেমন দেখেন, অনেকেই বলে থাকে যে ধরেন নাহিদ তো তরুণ, ওর দুর্নীতি কিংবা হাজার হাজার কোটি টাকার প্রজেক্টের থেকে ভাগ বসানোর জন্য সেই বয়সটুকু দরকার, মানে পাকা দুর্নীতিবাজ হওয়ার জন্য যতটুকু অভিজ্ঞতা দরকার, অভিজ্ঞতার জন্য ওই লাইন আপে যে বয়সটুকু দরকার ওটা সে পায়নি দুর্নীতির জন্য। কিন্তু ভালো কাজ করার জন্য কোনো বয়স লাগে না। কিন্তু আপনি যদি বড় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করবেন, আপনি কিন্তু 12-15 বছর বয়সে পারবেন না। কারণ 12-15 বছর বয়সে আপনি সচিবালয়ে যেতে পারবেন না, কিংবা কোনো দপ্তরের দায়িত্বে পাবেন না, কোনো রাষ্ট্রীয় কোনো প্রজেক্ট পাবেন না। ওইটা পাওয়ার জন্য আপনার 40, 45, 50 বছর হতে হবে। হ্যাঁ, তো নাহিদরা কিন্তু সেই জায়গা পেয়েও যদি আপনার সেই 45 থেকে 60 বছরের বয়স্ক মানুষদের সান্নিধ্যে আরো 4-5 বছর থাকতো, হয়তো তারাও দুর্নীতিবাজ হয়ে যেতে পারতো, এরকম আশঙ্কা করা যায়। কিন্তু এই তারুণ্য দুর্নীতি শিখতেও যদি তাদের 2-4 বছর লাগবে, ওই 45 থেকে 60 বছর যারা বয়স্ক আছে তাদের কাছ থেকে দুর্নীতি শিখতে আরো 2-4 বছর লাগবে। এই 2-4 বছরে যদি দেশের জন্য ভালো কিছু করে। এক্স্যাক্টলি। আমি দুর্নীতির প্রসঙ্গটা যেহেতু আসছে, আমরা একটু পরেই আমাদের লাইভটি শেষ করব, কিন্তু একটা প্রসঙ্গ বলি যে এর আগে আমরা যাদেরকে দেখেছি, হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, এরা খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, অনেক অনেক টাকা ইনকাম করেছে। এটা অস্বীকার করার কোনো, ওরা অস্বীকার কখনো করতেও পারবে না, অস্বীকার করলেও আমি দায় নিচ্ছি যে তারা এটা করেছে। এই যে এত এত টাকা, ওবায়দুল কাদের এক পা কবরে গিয়েছে, এক পা ওনার বাসায় ছিল, তারপরে এত এত টাকা। আমি গ্যারান্টি দিতে পারবো যে ওবায়দুল কাদের প্রতিবেলা ভাত পায় কিনা সন্দেহ আছে, ওনার বাসায় প্রতিবেলা ভাত রান্না হতো কিনা
সন্দেহ আছে। ওনার বাসায় যারা কাজ করত, যারা চাকর বাকর ছিল, তারাও ওবায়দুল কাদেরকে হয়তো যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম ছিল ততক্ষণ পর্যন্ত কাদের ছিল, এর পরবর্তীতে হয়তো তারা ওই কাজের লোকরাই তাকে লাথি উষ্টা হয়তো দিত। এটা আমি বলতে পারবো কেন, কারণ এরকম কেস কিন্তু অনেকগুলো রয়েছে। তো যাই হোক, আমরা প্রসঙ্গক্রমে অন্যদিকে না গিয়ে আমরা যদি উপদেষ্টা নাহিদের বিষয়টা আনি, নাহিদের ভিতর যে তারুণ্যের যে একটা প্রতীক রয়েছে বা তারুণ্যের যে একটা খেল রয়েছে, এই তারুণ্যের খেলটা কিন্তু দুর্নীতি বোঝে না। এই তারুণ্যের খেলটা বুঝে হচ্ছে মানুষের ভালোবাসা। এই তারুণ্যের খেলটা মধ্যরাতে মহাসড়কে ঘুমিয়ে যেতে পারে, তাদের জন্য আলিশান বিছানা প্রয়োজন হয় না। তো এরকম একটা প্রজন্মের ভিতরেই নাহিদ আছে, এর ভিতরেই আমাদের প্রজন্মটা আছে। দেখেন, সামনের রাজনীতির কথা যদি বলেন, যে আপনি আপনার টপিকে ছিল যে সামনের রাজনীতি ও কোথায় যাবে, আসলে যে কোথায় যাচ্ছে বাংলাদেশের রাজনীতি, কোথায় যাচ্ছে। তো বাংলাদেশের রাজনীতি সঙ্গত কারণে খুব ভালো জায়গায় যাচ্ছে। হয়তো আপনি দেখবেন যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রের একজন আজকে, এবং আজকে জাতীয় সেনা শহীদ দিবস, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আজকে, জাতীয় শহীদ সেনা দিবস আজকে। তো সেখানে আমাদের যে মানে স্বপ্ন দেখার যে একজন সারথি আমরা পেয়েছি, সেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব, উনি কিন্তু বললেন যে নিজেদের মধ্যে কলহ এটা আমাদের জন্য আলটিমেট ভালো কিছু নিয়ে আসবে না। এখন নাহিদা যদি দল করে, তো ওদের দিকে যদি আমরা কাদা ছোড়াছুড়ি করি, ওরা আমাদের দিকে কাদা ছোড়াছুড়ি করে, কিংবা ওরা অন্য দলের বিএনপি জামাতের দিকে করুক, জামাত বিএনপির দিকে করুক, এগুলো বন্ধ হওয়া দরকার। এগুলো বন্ধ হলেই দেশের এই যে আইন শৃঙ্খলার যে বাজে অবস্থা, এটা ওভারকাম করবে। একটু আইন শৃঙ্খলা অবস্থায় আমি একটু যেতে যাচ্ছি আপনার কাছে, যে দেখেন বিগত সময়ে আমি দৈনিক মানবকণ্ঠে কাজ করি, এবং আপনি হয়তো দেখেছেন যে আইন শৃঙ্খলা নিয়ে আপনি বেশ কয়েকটি লেখা লিখেছেন। হ্যাঁ, আইন শৃঙ্খলা নিয়ে আমার বেশ কয়েকটি লেখা আছে। তো সেখানে আমার যদি বিশ্লেষণ করি আমি সেটা, তো সেটা একটাই জিনিস দেখি, যখন বাসা খালি থাকে তখনই কিন্তু চোর ঢোকার সুযোগটা পায়। পুলিশের তো মনোবল হারিয়ে গিয়েছে, তারা এখন আর চাচ্ছে না রাজনীতিবিদদের কথায় উঠতে বসতে কিংবা রাজনীতিবিদদের পদলেখন করতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তাদের তো আসলে এখান থেকে বের হতে পারছে না তারা। কারণ বের হতে পারছে না এই কারণে যে আগে যারা যা করে দিয়ে গেছে, এখন বর্তমানে যারা একটু ভালো অবস্থানে আছেন, যে রাজনৈতিক দলগুলো, তারা হয়তো তাদেরকে সেই আগের অপকর্মের, যারা পালিয়ে গিয়েছে তাদের অপকর্মের শিক্ষা দেবার জন্য, কিংবা তাদের আইনের আওতায় আনার জন্য পুলিশ বাহিনীকে তারা একটুখানি হয়তো ফোর্স করে, এটা সবসময় স্বাভাবিক একটা ঘটনা বাংলাদেশে। কিন্তু এই যে দেখেন, এই পুলিশ বাহিনীদেরকে রাজনৈতিক কারণে ব্যবহার করতে করতে 5ই আগস্ট কি একটা করুণ অবস্থা হয়েছে। এই বাংলাদেশ পুলিশ ছাড়া কি আপনি মনে করেন যে দেশের নিরাপত্তা আমরা খুব বেটার কিছু করতে পারবো? সেটা তো আজকে সেনাপ্রধান তিনি উল্লেখই করেছেন যে আমরা 30,000 সোলজার আমরা শিফট করে আমরা পুরো বাংলাদেশটাকে একটা ছায়ার নিচে রেখেছি। তো এর মানে এই না যে পুলিশ ছাড়া, বিজিবি ছাড়া বাংলাদেশ চলা সম্ভব। তিনি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তিনি তার অন্যান্য যারা রয়েছেন আইন শৃঙ্খলার দায়িত্বে, তাদেরকে কোনোভাবেই তিনি ছোট করছেন, এবং সবাইকে সমান মর্যাদার একটা বিষয় কিন্তু বলছেন। এবং পুলিশ যে প্রয়োজন, সেটা জেনারেল ওয়াকারুজ্জামানের কণ্ঠেই কিন্তু এটা বোঝা যায় যে তিনি চাচ্ছেন যে পুলিশ আবারও অ্যাক্টিভ হোক, এবং বাংলাদেশ রক্ষা করতে হলে পুলিশকে লাগবে। তিনি শুধুমাত্র একটা কথাই বলেছেন যে সেনা, নৌ এবং বিমান বাহিনী সদস্য যারা রয়েছেন, একমাত্র এই 3টা সেক্টর ছাড়া সব সেক্টর মোটামুটি ধূলিসাৎ হয়ে গিয়েছিল, কিন্তু আবার একটা পুনর্জাগরণ হচ্ছে, অন্যরকম এক বাংলাদেশ হবে। নিবিড় ভাই, যদি সর্বশেষ কিছু বলতেন। সর্বশেষ বিষয়টি হচ্ছে কোথায় যাচ্ছে বাংলাদেশের রাজনীতি। তো বাংলাদেশের রাজনীতি এখন বাংলাদেশ আওয়ামী লীগের
এত এত একটা কালচার ছিল, হুম। রাজনৈতিক একটা কালচার ছিল, সেটা গণহত্যার কারণে তারা আজকে এখন পর্যন্ত ক্ষমাটা মানুষের কাছে চাইনি, একটাবার সরি বলেননি, একটাবার অনুশোচনা করেননি। তো তাদের নিয়ে আর এই ব্যাপারে কোনো কথা বলার যৌক্তিকতা নেই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে আমাদের সেনাপ্রধান মহোদয় উনিও কিন্তু বলেছেন যে সহিষ্ণুতা রাখতে হবে, একজন আরেকজনকে নিঃশেষ করে ফেলা যাবে না। নিঃশেষ করার চেষ্টা করতে গেলে তাহলে একটা মহামারী লেগে যেতে পারে। আইনিভাবে ব্যাপারগুলো হ্যান্ডেল করা উচিত। যে একজন আওয়ামী লীগ করেছে কিংবা কিছু করেছে, আইন নিজের হাতে কেন তুলব আমরা? আইনের ভাষায় চলুক। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানে তুমি অধম বলে আমি উত্তম হব না কেন, এটা তারেক রহমান সাহেব সবসময় বলে। 31 দফায়ও আছে তারেক রহমান সাহেব পদেও, যে প্রতিহিংসার রাজনীতিতে জড়ানো যাবে না, এবং যারা বিএনপির ক্ষতি করেছে, তৃণমূলের ক্ষতি করেছে, তাদের প্রতিও প্রতিহিংসা করা যাবে না। কিন্তু তিনি অনেকখানে যেহেতু দেশের বাইরে আছে, অনেক চেষ্টা করছে এবং প্রচন্ড চেষ্টা করছে, তারপর শেষ পর্যন্ত লাগাম টেনে ধরে রেখেছে। তারপর দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, চাঁদাবাজি করছে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, যেহেতু আমি নিউজ টিউজ করি এইসব বিষয়ে, তো দেখা যায় যে হচ্ছে কি যে এই গ্যাং কালচারের সাথে কিছু কিছু রাজনৈতিক দলের লোকজন মিশে যাচ্ছে এবং তারা বিএনপির নাম ব্যবহার করে কিংবা জামায়াতের নাম ব্যবহার করে তারা কিন্তু দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেই জিনিসটা ভবিষ্যৎ রাজনীতির জন্য খারাপ। এক, আর কোথায় যাচ্ছে ভবিষ্যৎ রাজনীতি? নাহিদ দেখিয়ে দিল যে নাহিদ ত্যাগ স্বীকার করতে জানে, এবং এই দেশের জন্য আরো যত ত্যাগ স্বীকার করা দরকার নাহিদের গঠিত দল সেই ত্যাগ স্বীকার গুলো করুক। যে জুলাইয়ের যে স্পিরিট ছিল, এই স্পিরিটটা ছিল নিষ্পেষণের বিরুদ্ধে, এই স্পিরিটটা ছিল ভয়ের বিরুদ্ধে। জুলাই বিপ্লবটা ছিল ভয়ের বিরুদ্ধে। দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু রাস্তায় নেমে গেছে। জিজ্ঞেস করা হয়েছে যে আমরাই জিজ্ঞেস করি সাংবাদিকরা যে তুমি এত ছোট মানুষ কেন আসলা, পুলিশ গুলি করবে ভয় পাও না? তো বলতেছে ওরা আমার ভাইকে মেরেছে, আমরা কিভাবে ঘরে থাকি? তো একটা ছোট বাচ্চা যেখানে সবচেয়ে বেশি ভয় পাবার কথা, সেই ভয়টাকে তারা অতিক্রম করে ফেলেছে, সেই ভয়কে জয় করে ফেলেছে। সেই স্পিরিটটা যদি আমরা বাংলাদেশি আমরা জাতিরা না ধরে রাখি তাহলে সমস্যা আছে। আবার ঘুরে ফিরে যদি কেউ বা কারা সেই ভয়ের খড়গ আমাদের উপর চালিয়ে দেয় তাহলে হবে না। তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদ করা শিখে গেছে, বাংলাদেশের মানুষ কিন্তু বলা শিখে গেছে, বাংলাদেশের মানুষ কিন্তু সীমান্ত পার করানো গলা ধাক্কা দিয়ে সীমান্ত পার করে দেওয়া শিখে গেছে। তো আপনি মনে করবেন না যে আবারও পাওয়ার প্র্যাকটিস, পাওয়ার পলিটিক্স, হ্যাঁ, এগুলো বাংলাদেশের মানুষ আপনার নেবে, সহ্য করে নেবে, সেটা হবে না। কিন্তু নাইটদের প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষা থাকবে যে তারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী যারা আছেন এবং বামপন্থী যারা আছেন, সবাইকে নিয়ে সাম্য ঐক্যের ভিত্তিতে সামনে রাজনীতিটুকু করুক। কারণ হচ্ছে যে যদি দেখেন বিএনপিকে মাইনাস করে কিন্তু বাংলাদেশ করতে পারবেন না, বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না। তো আমার আশঙ্কা সেই জায়গায় যে কোনো এজেন্সির দ্বারা কিংবা কোনো কারোর দ্বারা কোনো ব্যক্তি কিংবা সেলফ মোটিভেটেড হয়ে, বিএনপির কোনো নেতা সেলফ মোটিভেটেড হয়ে কিংবা নাহিদদের কেউ সেলফ মোটিভেটেড হয়ে যেন ভবিষ্যতে তারা রাজনৈতিক দল গঠনের পরে কলহে বিবাদে যেন না জড়িয়ে পড়ে বিএনপির সাথে। তারা একটা যেই আন্দোলনের যে স্পিরিটে ছিল, একসাথে সবাই মিলে দেশের মানুষের জন্য কিছু করেছে, নাহিদরা যেন বিএনপি কে বাধ্য করে যে গঠনমূলক কাজ করার জন্য, বিএনপি যেন নাহিদদেরকে বাধ্য করে গঠনমূলক কাজ করার জন্য। সর্বোপরি আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা যেন হয়, আগামীর বাংলাদেশের রাজনীতি যেন হয় এক দল আরেক দলকে দেশের জন্য কাজ করতে বাধ্য করা, কারো গোলামি করার জন্য বাধ্য করা না, কাউকে শেষ করে দেওয়া না। আমরা একজন আরেকজনকে বিরোধিতা করব,
যারা দেশের মঙ্গলে কাজ করে। আগামী বাংলাদেশের রাজনীতি এমন হোক, সেই প্রত্যাশাই ব্যক্ত করি আমরা। যাই হোক, আমরা লাইভটা এখানেই শেষ করব এবং আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বললাম। এর ভিতর অন্যতম ছিল যে নাহিদ ইসলামের পদত্যাগ, পরবর্তীতে আমরা যেটা আজকে সেনা দিবস, আপনারা জানেন যে প্রায় 16 বছর ব্যাপী, 16 বছর আগে। আরেকটা বিষয় যে শুরুতেই যদি আমাদের উচিত ছিল, আজকে যেহেতু শহীদ সেনা দিবস, এই শহীদ সেনা দিবসের যারা শহীদ ছিলেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা লাইভটা এখানেই সমাপ্ত করি। আল্লাহ হাফেজ।